ক্রিকেট অ্যানালিস্ট, এক্সপার্ট থেকে শুরু করে সাবেক যত ক্রিকেটাররা রয়েছেন বেশিরভাগই ম্যাচ আলোচনা করতে গিয়ে, এই বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স আলোচনা করতে গিয়ে বারবারই একটা কথা বলছেন, যত সাফল্যই আসছে সেগুলো বোলার এবং শুধুমাত্র বোলারদেরকে কেন্দ্র করে তাদের সাফল্যই আলটিমেটলি বাংলাদেশকে বাঁচিয়ে দিচ্ছে বারবার। এর পরবর্তীতে বাংলাদেশ দল এখন সুপার 8 নিশ্চিত করেছে। আজকে ভোরে দুটো ম্যাচ ছিল। বাংলাদেশ যেমন নেপালের বিপক্ষে খেলেছে, প্রায় একই সময় নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা মাঠে নেমেছিল। সো এই দুটো ম্যাচ দিয়েই মোটামুটি দুটো গ্রুপ সুপার 8-এর সেই দুটো কনফার্ম হয়ে গেছে। সেই দুটো গ্রুপের চেহারা প্রথমে দেখে নেব, তারপরে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে একটু আলোচনায় যেতে চাই। আমরা প্রথমেই যদি দুটো গ্রুপ দেখে নিতে চাই, প্রথম গ্রুপ হচ্ছে গ্রুপ 1। সেখানে দেখা যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই সবার উপরে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং ভারত। আফগানিস্তান C1 হিসেবে গ্রুপ 1-এ ঢুকেছে, অন্যদিকে অস্ট্রেলিয়া B2 থেকে এই B2 হিসেবে এই গ্রুপটাতে ঢুকেছে, বাংলাদেশ ঢুকেছে D2 হিসেবে এবং ভারত ঢুকেছে A1 হিসেবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা দল একজন আরেকজনের বিপক্ষে, এক একটা দল 3টা করে ম্যাচ খেলবে, একজন আরেকজনের বিপক্ষে লিগ পদ্ধতিতে খেলবে এবং তারপরে নিশ্চিত হবে কারা যাচ্ছে সেমিফাইনালে। এরপরে আমরা যদি গ্রুপ 2-তে কারা আছে সেটা দেখে নিই। গ্রুপ 2-তে B1 হিসেবে আমরা যদি দেখতে পাই, ইংল্যান্ড রয়েছে এখানে এবং সাউথ আফ্রিকা D1 হিসেবে, যারা কিনা বাংলাদেশের গ্রুপে ছিল তারা সবার আগে এই গ্রুপ থেকে সুপার 8 নিশ্চিত করেছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র চমক দেখিয়ে, এবারে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, তারা কিন্তু এবারের গ্রুপটাতে এই মুহূর্তে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে আরেকটা দল ওয়েস্ট ইন্ডিজ, তারাও দুর্দান্ত খেলছে এবারে T20 ওয়ার্ল্ড কাপে। সেই ওয়েস্ট ইন্ডিজ এসেছে এই গ্রুপ 2-তে C2 হিসেবে। অর্থাৎ এই ছিল মোটামুটি দুটো গ্রুপের পরিচয় এবারের সুপার 8 খেলছে যারা। এবং এখান থেকেই এই দুটো গ্রুপের আলাদা আলাদা ম্যাচে প্রত্যেকটা দল 3টা করে ম্যাচ খেলবে একে অন্যের বিপক্ষে। সেখান থেকে নিশ্চিত হবে সেমিফাইনালে কারা যাচ্ছে। বাংলাদেশের অবস্থানটা আসলে কি, সেই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করতে চাই, প্রথমে এই সুপার পারফর্মার তানজিম সাকিব, যেটা সহকর্মী কোহিনুর কণা তার প্রতিবেদনে বলছিলেন, সেখানে আরেকবার একটু নজর দিতে চাই। তিনি 4 ওভার বল করে মাত্র 7 রান দিয়েছেন এবং ডট বল দিয়েছেন 21টা। ইকোনমিটা আসলে আলাদা করে বলার কিছু নেই, তার ইকোনমি পার ওভার 2ও না, অর্থাৎ প্রতি ওভারে 2ও রান দেননি তিনি। এবং একই সঙ্গে যেভাবে তিনি অ্যাগ্রেশনটা দেখিয়েছেন সেটা আসলে অন্যতম হয়ে উঠেছেন তিনি এই বিশ্বকাপে। সেই ইম্প্যাক্টফুল বোলার হিসেবে বাংলাদেশের অন্যতম, এই জয়ের অন্যতম কারিগর। একেবারেই লো স্কোরিং ম্যাচ ছিল, কোনো মতে বাংলাদেশ 100 করতে পেরেছিল, ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল, টপ অর্ডার বরাবরই ব্যর্থ ছিল। সেই জায়গা থেকে তানজিম সাকিব যেভাবে শুরুটা করেছেন, নেপালকে রীতিমতো ধসিয়ে দিয়েছেন এবং চাপে ফেলেছে, যে কারণে আলটিমেটলি বাংলাদেশ দল একটু ওপরের দিকে ছিল সবসময়, বোলিং এন্ড থেকে আপার হ্যান্ডে ছিল একদম শুরু থেকে। আমরা যদি পরের বোলারের দিকে তাকাই, মুস্তাফিজ আজকে যেটা করেছেন সেটা কিন্তু একটু ঢাকা পড়ে যাচ্ছে তানজিম সাকিবের আগুনে পারফরমেন্সের কারণে। কিন্তু তার পারফরমেন্সটা দেখুন, মুস্তাফিজের 3টা উইকেট তিনি নিয়েছেন, মাত্র 7টা রান দিয়েছেন এবং একই সঙ্গে 1.75 তার ইকোনমি। এই জায়গায় তিনিও কিন্তু ডট বল দিয়েছেন 20টা, অর্থাৎ প্রায় তার পুরো স্পেলের একটা বিশাল অংশ তিনি ডট বল দিয়েছেন এই জায়গায়। এবং স্পেশালি 19তম ওভারে রীতিমতো নেপালকে তিনি হতাশার সাগরে ডুবিয়েছেন। অর্থাৎ যেই জায়গায় অনেক বেশি রান প্রয়োজন, স্ট্রাইক রেট আরেকটু বাড়ানো প্রয়োজন ছিল, ওভার 6-এর উপরে চলে গিয়েছিল আস্কিং রান রেট, সেই জায়গায় মুস্তাফিজ একটার পর একটা ডট বল দিয়েছেন এবং লাস্ট বলটাতে তিনি উইকেট তুলে নিয়েছেন। অর্থাৎ মুস্তাফিজ তার জায়গা থেকে একদম পারফেক্ট। ডেথ ওভারে তার কাছ থেকে নাজমুল শান্ত ক্যাপ্টেন যেমনটা চেয়েছেন ঠিক সেই ডেলিভারিটা তিনি দিতে পেরেছেন। অন্যদিকে ক্যাপ্টেনের কথা বলছিলাম, নাজমুল শান্ত নিজে আসলে কি করেছেন। নাজমুল শান্ত এবারে টোটাল T20 বিশ্বকাপটা যদি তার দেখি, আমরা এর আগেও এটা নিয়ে আলোচনা করছিলাম যে তিনি যে নাজমুল শান্ত এই মুহূর্তে তার 4 ম্যাচে মাত্র 26 রান তিনি করেছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তার গড় মাত্র 6.5-এর মতো। স্ট্রাইক রেট নিয়ে আসলে আর আলোচনা করার তেমন কিছু নেই এই স্ট্রাইক রেট নিয়ে, যেহেতু তিনি রানই করেছেন মাত্র 26। অর্থাৎ ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আমরা যেটা বলি সেটা তিনি করতে পারেননি, কিন্তু আলটিমেটলি তার ক্যাপ্টেন্সিটা অনেক বেশি প্রশংসিত হচ্ছে। কিন্তু শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবে কি সেই কাজগুলো করা যায়, শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবে কি একাদশে থাকা যায় কিনা সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু তার ক্যাপ্টেন্সি, বোলিং চেঞ্জ, ফিল্ডিং পজিশন চেঞ্জ করা, সব কিছু সেট করা থেকে শুরু করে একদম টু দ্য পয়েন্টে তিনি কাজটা করতে পেরেছেন। সেই জায়গায় তার পারফরমেন্স, এই পারফরমেন্সের পরেও কিন্তু তিনি সমালোচনা থেকে অনেকখানি বাঁচছেন, কারণ তার দল আলটিমেটলি সুপার 8-এ নাম লেখাতে পেরেছে। এরপরে আমরা দেখে নিচ্ছিলাম যে পরিসংখ্যানের আলোকে এই ছিল মোটামুটি বাংলাদেশ এবং নেপাল ম্যাচের আলোচনা।
এবার একটু দেখে নিতে চাই পরিসংখ্যানের বাইরে কারা আসলে এক্সফ্যাক্টর হিসেবে নেপাল এবং বাংলাদেশ ম্যাচে কাজ করেছেন। অর্থাৎ পরিসংখ্যানই তো আসলে সব কিছু হয় না, তার বাইরেও অনেক কথা থাকে, অনেক গল্প থাকে। আমরা সবার আগে যদি রিশাদ হোসেনকে আলাদাভাবে দেখে নিতে চাই, সেক্ষেত্রে আমরা দর্শক দেখে নিতে চাই একই সঙ্গে রিশাদ একজন লেগ স্পিনার হিসেবে তার দলের ভূমিকা, এবং একই সঙ্গে সেই লেগ স্পিনের পাশাপাশি কিন্তু তার ব্যাটিংটাও কিন্তু অন্যরকম একটা ভূমিকা পালন করে। এই ম্যাচটাতে দর্শক রিশাদ হোসেন কিন্তু পুরো বাংলাদেশের হয়ে একটা মাত্র ছক্কা মেরেছেন, এবং এইরকম উইকেটে যেখানে আসলে আনইভেন বাউন্স হচ্ছে, স্পিন টার্ন করছে, কোন দিক থেকে কোন দিকে যাবে, বলটা পড়ার পরে আসলে কোন দিকে যাবে, রিশাদ যখন বল করছিলেন তিনি নিজেও হয়তো বুঝতে পারছিলেন না, ব্যাটসম্যানরা কি বুঝবেন, সেই জায়গা থেকে নিজের কাজটা তিনি করেছেন, কিন্তু একটু ইকোনমিক্যাল ছিলেন, আজকে কোনো উইকেট পাননি। অন্যদিকে যখন ব্যাট হাতে তিনি রান করছিলেন সেই জায়গায় কিন্তু তিনি রান বের করার চেষ্টা করছিলেন, আনফর্চুনেটলি খুব বেশি কিছু করতে পারেননি, কিন্তু সেই জায়গা থেকে একদম টেইল এন্ডারদের জায়গা থেকে কিন্তু কিছু পারফরমেন্স ব্যাটার হিসেবে তারা দেখাতে পেরেছেন। তাসকিনের কথা বলি, সাপোর্ট হিসেবে মোস্তাফিজ ছিলেন, সেই জায়গায় অর্থাৎ টেইলেন্ডারে যারা ছিলেন রিশাদ হোসেন সহ তারা কিন্তু আলটিমেটলি দুর্দান্ত পারফর্ম করেছেন এই ম্যাচটার বিবেচনায়, যে কারণে 100+ রান করতে পেরেছেন। এরপরের এক্স ফ্যাক্টর হিসেবে যদি আমরা সাকিব আল হাসানের কথা বলতে চাই, আমরা জানি যে তিনি বল হাতে খুব বেশি পারফর্ম করতে পারেননি এবারের ওয়ার্ল্ড কাপে। সাকিব এর আগে আমরা দেখেছি ব্যাটিংয়েও কিন্তু একটা ভুল কলের কারণে সাকিব মাহমুদুল্লাহ রিয়াদকে রীতিমতো তার ভুল কলের কারণে রিয়াদ আউট হয়ে গেছেন। সেই ভুলটা তিনি সাথে সাথে বুঝতেও পেরেছিলেন এবং সেই জায়গাটা রিকভার করার চেষ্টা করেছিলেন যদি বাড়তি কোনো রান দেওয়া যায়, কিন্তু সেই জায়গায়ও সাকিব ব্যর্থ হয়েছেন। কিন্তু আলটিমেটলি লাস্ট ওভারটা সাকিব করেছেন বল হাতে এবং সেই জায়গায় কিন্তু একেবারে কোনো বিপদ ঘটতে দেননি। সেই জায়গায় সাকিব আল হাসান এই ম্যাচের অন্যতম এক্স ফ্যাক্টর হিসেবেও কাজ করেছেন। নানা ধরনের পরামর্শ তো নাজমুল হোসেন শান্ত তার কাছ থেকে পেয়েই থাকেন। সো মোটামুটি এই ছিল সাকিব আল হাসান এবং রিশাদ হোসেনের এক্স ফ্যাক্টরের ইস্যুটা। দর্শক, মোটামুটি জেনে নিচ্ছিলাম যে নেপাল বাংলাদেশ ম্যাচে আসলে কারা ভাইটাল রোল প্লে করেছে এই কঠিন ম্যাচটা জয়ের ক্ষেত্রে। নেপালের বিপক্ষেও ম্যাচটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল বাংলাদেশের, এবং সেই জায়গা থেকে বোলাররা দারুণ পারফর্ম করে বাংলাদেশকে জিতিয়ে নিয়েছে।